সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আবারও যমুনা টেলিভিশনের ইলেকশন স্পেশাল ব্যালট বাক্সতে। আপনাদের সঙ্গে আছে আমি মশির অনিক। আমার বাম পাশ থেকে যদি শুরু করি, সোহার আছেন আমার বাম পাশে, যিনি চট্টগ্রাম এবং সিলেটকে রিপ্রেজেন্ট করছেন। নুসরাত বৃষ্টিও আছে সাথে, এবং চেষ্টা করব ঢাকা সহ আশপাশের যত জেলা আছে সেই খবরগুলো জানানোর। এখানে বলে আমি একমাত্র যে আমি এসেছি বগুড়া থেকে, আমি উত্তরবঙ্গের খবরই জানাচ্ছি, রংপুর এবং রাজশাহীর। সোহারের যে মন্তব্য সেটা কিন্তু আমি টেনে নিয়ে চলে এসেছিলাম। ভোটটা আসলে তেমনই, ভোটের মাঠে একেবারে একটা কারাগারে চলতেই থাকে এবং প্রার্থীদের মধ্যে একদম সকাল 7:30 শেষ হয়েছে নির্বাচনের প্রচারণা। আর নির্বাচিত হলে সবার জন্য নিরাপদ রাষ্ট্র গড়ার অঙ্গীকারের মধ্য দিয়ে নির্বাচনের প্রচার শেষ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আর শেষ দিনের প্রচারে তিনি বললেন, বিএনপি ছাড়া এই মুহূর্তে দেশ চালানোর অভিজ্ঞতা যেমন কারণ নেই, তেমনি রাষ্ট্র গঠনেও অন্য দলের তেমন কোনো কর্মসূচি নেই। দলের পক্ষে জনরায়ের অনুরোধ করে বিএনপি চেয়ারম্যান বলেন, স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মানুষের ভাগ্য পরিবর্তনের প্রতীক ধানের শীষ। রাজধানীর লালবাগে জনসভার মাধ্যমে শেষ করলেন নির্বাচনী প্রচার। বাসায় ফেরার পথে বাবা মায়ের কবর জিয়ারত করেন তারেক রহমান। মেগা প্রজেক্টের নামে আমরা দুর্নীতি দেখেছি, মেগা দুর্নীতি। দেশ থেকে বছরে $16 বিলিয়ন পাচার হয়ে গিয়েছে, কিন্তু জনগণের স্বাস্থ্য সেবাটা বৃদ্ধি করার জন্য যে হাসপাতালের সুযোগ সুবিধা বৃদ্ধি হবে, সেই কাজটি হয়নি জনগণের জন্য। আগামী নির্বাচনে ধানের শীষ সরকার গঠন করার সাথে সাথে দ্রুততার সাথে প্রত্যেক এলাকায় আমরা জলাবদ্ধতা সমস্যার সমাধানের কাজে হাত দিব। শক্তি প্রদর্শন করে কেউ ভোট কেন্দ্র দখলের চেষ্টা করলে কঠোরভাবে প্রতিহতের হুঁশিয়ারি দিয়েছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। এখন থেকেই ভোটের পাহারাদারি শুরু করার নির্দেশ দেন তিনি। ডাক্তার শফিকুর রহমান বলেন, কোনো জালিয়াত, ভোটচোর, অবৈধ ইঞ্জিনিয়ার যেন জনগণের কপাল নিয়ে খেলতে না পারে। বিজয়ের মালা গলায় পরিয়ে দিয়ে তারপরে ঘরে ফেরার আহ্বান জানান ডাক্তার শফিকুর রহমান। নির্বাচনী প্রচারণার শেষ দিনে ঢাকার বিভিন্ন আসনের জনসভায় অংশ নিয়ে এসব কথা বলেন জামায়াত আমির। এই সময় জনসভায় অংশ নিয়ে 11 দলীয় ঐক্যের নেতারাও নির্বাচন নিয়ে ষড়যন্ত্রকারীদের সতর্ক করেন। দোহার নবাবগঞ্জ ঢাকা 1 আসনের নির্বাচনী জনসভা দিয়ে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের প্রচারণা শেষ করেন জামায়াত আমির। এর আগে দিনের শুরুতে সকাল 10টায় ঢাকা 13 আসনের নির্বাচনী জনসভায় মোহাম্মদপুরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অংশ নেন জামায়াত আমির। সেখানে 11 দলীয় ঐক্যের প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক। যারা অতীতেই বিভাজন করেছে তারাই অন্যদের সবচেয়ে বেশি সর্বনাশ করেছে। আমরা এই গণদুষ্মনদেরকে রুখে দেব। আমরা সবাই মিলেমিশে সৌহার্দ্য, সম্প্রীতি, ভ্রাতৃত্বের ভিতরে ইনশাআল্লাহ একটা ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই। এই বাংলাদেশকে আর কাউকে বিভক্ত করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। 12ই ফেব্রুয়ারি সকাল 7:30টায় শুরু হচ্ছে ভোট, এবং নিয়ম মেনে ঠিক তার 48 ঘন্টা আগে আজ সকাল 7:30টায় শেষ হয়েছে জাতীয় সংসদের নির্বাচনী প্রচার। এবং রাজধানীতে শেষ মুহূর্তের গণসংযোগকালে নির্বাচনে ইস্তেহারের পাশাপাশি আসন ভিত্তিক নানা উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন প্রার্থীরা। শেষ সময়ও চেষ্টা করেছেন ভোটারদের মন জয়ের। সুষ্ঠু নির্বাচন হলে জয়ের ব্যাপারেও আশাবাদ জানিয়েছেন প্রত্যেকে। তবে এবারে শুধু প্রতিশ্রুতির ফুলঝুরি নয়, নির্বাচিত প্রার্থীর কাছ থেকে কাজের বাস্তবায়ন চান ভোটাররা। মধ্যরাতেও কোনো কোনো এলাকায় প্রচার চালিয়েছেন বিভিন্ন প্রার্থী। মাদক মুক্ত আমাদের 9 আসনটা করতে পারে, এটাই হলো প্রত্যাশা। আমাদের রাস্তাঘাটের উন্নতি করবে, এটাই আমাদের প্রত্যাশা। ওনার কাছে প্রত্যাশা অনেকই থাকবে আমাদের, কিন্তু জনসংকুল দেশ, সেই হিসাবে আমাদের প্রাপ্তি কম। এই প্রাপ্তি কমের ভিতরেও আমি আশা করব সব বয়সের মানুষ আমাদেরকে শুভকামনা জানাচ্ছেন, শুভেচ্ছা জানাচ্ছেন। আর যেহেতু আমার স্বাস্থ্যের কাজটা আসলে মধ্যবয়সী এবং যারা প্রবীণ তারাই আমার কাজের সাথে পরিচিত ছিল বিগত বছরগুলো থেকে, তো ওনারাও এসে জানিয়ে যান যে অমুক ভিডিও থেকে এই সমস্যাটা সমাধান হয়েছিল, ধন্যবাদ জানান এবং অনেক শুভকামনা জানান। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নামাজ শেষে নির্বাচনী আচরণ বিধি মেনে নির্ধারিত সময় সকাল 7:30টার মধ্যে শাহবাগে প্রচারণা শেষ করেন ঢাকা 8 আসনের 11 দলীয় ঐক্য জোটের প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মসজিদে ফজরের নামাজ আদায় করে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করেন তিনি।
প্রচারণায় অংশ নিয়ে নাসিরউদ্দিন বলেন, জামায়াতের সঙ্গে জোট করায় আলাদা করে শাপলা কলির ভোট কমবে না, বরং জোটের পরও এনসিপি অনেক সহায়তা পেয়েছে। জানান, জামায়াত চাঁদাবাজি সন্ত্রাসীর সঙ্গে যুক্ত নয় বলেই তাদের সাথে জোটে গিয়েছে এনসিপি। একসাথে ইনসাফের পক্ষে ঢাকা ৮-এ কাজ করতে চান বলেও জানান নাসিরউদ্দিন পাটোয়ারি। আমরা ন্যায় ইনসাফের একটি সমাজ করতে চাই এবং আমরা দুর্নীতি থেকে মুক্ত থাকতে চাই, চাঁদাবাজি সন্ত্রাস থেকে মুক্ত থেকে আপনাদের সেবা করতে চাই। আপনাদের সেবার জন্য আপনার সন্তানকে আপনি ভোট দিবেন, যাতে আমরা ঢাকা ৮ আসনে একটা ইনসাফের রাজত্ব কায়েম করতে পারি এবং নতুন বাংলাদেশ গঠন করতে পারি। সাফারের আশুলিয়ায় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত বাস ভাড়া আদায়ের অভিযোগে নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ করেছেন পোশাক শ্রমিক এবং ঘরমুখ যাত্রীরা। যেমনটি জানাচ্ছিলাম কিছুক্ষণ আগেও, আমাদের সহকর্মী মাহফুজুর রহমান নিপু তো সেখানকার খবর সবসময় জানিয়ে আসছেন। এই মুহূর্তে শাকিল জানাবেন, যেহেতু তিনি সেই জায়গায় আছেন, তিনি আমাদেরকে জানাবেন কি দেখছেন তিনি সেই চিত্র। আমরা মাত্রই জানলাম শাকিল যে অতিরিক্ত ভাড়া আদায়ের একটি খবর। এটি তো একরকম নৈরাজ্যই বলা চলে, কারণ সাধারণ মানুষ বা ভোটার যারা আছেন বাড়ি ফিরছেন, তারা যাচ্ছেন, তাদের কাছ থেকে অতিরিক্ত বাস ভাড়া আদায় করা হচ্ছে, এরকম একটু খবর আমরা জানলাম। আপনি তো নিশ্চয়ই কথা বলেছেন এখানকার যারা সাধারণ মানুষ আছেন, যারা ঘরে ফিরছেন, বাড়তি ভাড়া নিয়ে তাদের অভিযোগ কি সেটি জানতে চাই। যেহেতু আজকে ভোট থেকে নির্বাচনী প্রচারণা শেষ হয়ে গেছে, এখন আসলে প্রার্থীদের মূল কাজ তাদের ভোটারদের কেন্দ্রে আনা এবং নির্বাচনী কৌশল নির্ধারণ করা, এবং ভোটারদের এই যে কেন্দ্রে আনার বিষয়টি, সেটিকে মাথায় রেখে আসলে রাজধানীর কিন্তু অসংখ্য ভোটাররা রাজধানী ছাড়ছেন। কারণ আপনি জানেন যে ঢাকায় যেহেতু অসংখ্য মানুষ বাস করেন, তারা সবাই কিন্তু ঢাকার ভোটার নন। তারা বিভিন্ন জেলা উপজেলায় তাদের বাসাবাড়ি রয়েছে এবং তারা সেখানকার স্থায়ী বাসিন্দা এবং সেখানকার তারা ভোটার। যেহেতু ভোটের দিন তাকে যেতে হবে এবং ভোটের দিন যেহেতু গাড়ি ঘোড়া চলবে না, সেহেতু একদিন দুই দিন আগেই অনেকে ঢাকা ছাড়ছেন। এবং আমরা এটি গত রাত থেকে দেখতে পেয়েছি, রাজধানীর বিভিন্ন স্থানে নিম্নবিত্ত বা খেটে খাওয়া মানুষ, শ্রমিকরা বিশেষ করে ট্রাকে করে, পিক আপে করে ঢাকা ছেড়েছেন। আর যারা খানিকটা সামর্থ্যবান, তারা বাসে করে, গাড়িতে করে ঢাকা ছাড়ছেন। আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি যে কমলাপুর রেল স্টেশন থেকে ঢাকা ছাড়ার একটি হিড়িক পড়েছে। অসংখ্য ভিড় ট্রেনগুলোতে, দেশের বিভিন্ন গন্তব্যে সে ট্রেনগুলো ছেড়ে যাচ্ছে। পাশাপাশি যারা আরও সামর্থ্যবান, তারা অনেকে বিমানে করেও ঢাকা ছাড়ছেন, লঞ্চে অনেকে ঢাকা ছাড়ছেন। তো ভোট দেওয়ার এই যে আকুতি বা আগ্রহ মানুষের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে, এটি কিন্তু তারই বহিঃপ্রকাশ। আর আইনশৃঙ্খলা পরিস্থিতি যদি বলি, সকাল থেকেই যদিও এখন পর্যন্ত আমি বেশ কয়েকটি এলাকা ঘুরলাম, আইনশৃঙ্খলা বাহিনীর প্রকাশ্য তৎপরতা নেই। তবে সেটি সম্ভবত বিকেলের পর থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন হবেন। আর নির্বাচনকে কেন্দ্র করে যেহেতু যে আইনশৃঙ্খলার মেকানিজমটি তৈরি হয়, কৌশলটি নির্ধারণ করা হয়, সেটি কাজ করবে আগামীকাল বিকেলের পর থেকে আসলে। কারণ সেটি নির্বাচনের দিন সারাদিন এবং নির্বাচনের রাত যেটি ভোট গণনা, সেটি এবং পরবর্তীতে ফলাফল ঘোষণা পর্যন্ত সেই আইনশৃঙ্খলার কৌশলটি তারা নির্ধারণ করে থাকেন সবসময়। এর আগের 4টি নির্বাচনে আমরা দেখেছি সেভাবেই কৌশলগুলো নির্ধারণ করা হয়ে থাকে। তবে এখন পর্যন্ত রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই স্বাভাবিক রয়েছে। সড়কে যান চলাচল কম, যেহেতু অনেকেই ঢাকা ছাড়ছেন, আজকে কোনো প্রচারণাও নেই এবং অনেক জায়গা, ব্যবসা প্রতিষ্ঠান আর সরকারি সংস্থা অনেক ক্ষেত্রে ছুটি ঘোষণা করা হয়েছে। সে কারণেও সড়কে যানবাহন এবং মানুষের চলাচল অনেকটাই কম। আর নির্বাচনী যে আমেজ সাধারণ মানুষের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে, সব জায়গায় কিন্তু মানুষ নির্বাচন নিয়ে কথা বলছে। তারা কোন প্রার্থী কী অঙ্গীকার করেছেন, সেগুলো কারা আসলে বাস্তবায়ন করতে পারবেন, এই সব বিষয়গুলো নিয়ে ভোটাররা নিজেদের মধ্যে আলোচনা করছেন। এবং সর্বশেষ 12 তারিখ তারা ব্যালটের মাধ্যমে তাদের মতামত সেটি তারা জানাবেন। বৃষ্টি, একদম তাই, 12 তারিখ তারা তাদের জনপ্রতিনিধি নির্বাচন করবে। আমরা জানছিলাম, আমাদের সহকর্মী শাকিল জানাচ্ছিল ঢাকা দক্ষিণের যে ভোটের প্রস্তুতি সে সম্পর্কে খবরাখবর। আমাদের আরেকজন সহকর্মীও অপেক্ষা করছেন, তার মাধ্যমে আমরা জানাবার চেষ্টা করব। তবে তার আগে ঠাকুরগাঁয়ে যেতে চাই, সেখানে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে কথা বলছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি যাচ্ছি। গণমাধ্যমে আসছে, আমি এই জিনিসটাকে আপনার ঠিক ওইভাবে দেখি না। আমি মনে করি যে সরকারি কর্মকর্তা তারা তাদের দায়িত্ব পালন করবেন। রাজনৈতিক মতামত অনেকেরই থাকতে পারে, কিন্তু যখন
আপনার দায়িত্ব আসে, সেই দায়িত্ব পালন করতে আপনার সকলেরই উচিত হবে। আপনার অ্যাজ পার রুলস সকলের দায়িত্ব পালন করা। আর এবার আপনার চেক অ্যান্ড ব্যালেন্স, কাউন্টার ব্যালেন্স এমনভাবে আছে যে যাতে করে এই তথাকথিত ইঞ্জিনিয়ারিং এর সম্ভাবনাটা আমি খুব বেশি দেখি না। আরেকটা প্রশ্ন হচ্ছে যে ফলাফল যেটাই আসুক, তো শুক্রবারের মধ্যে ফলাফল পেয়ে যাবে, বিএনপি আসলে ফলাফলটাকে স্বাগত জানাবে? যে আমরা সবসময় আপনার স্বাগত জানিয়েছি। আমরা আজ পর্যন্ত কোনো নির্বাচনের অতীতেও আমরা কখনো নিগেট করে দিইনি। আমরা আলটিমেটলি মনে আছে আপনাদের যে আমরা যেবার আপনার 30টা আসন পেলাম, সেটা হচ্ছে 2008-এ। আমরা তখনই পার্লামেন্টে গেছি, উই অ্যাকসেপ্টেড ইট। সার্বিকভাবে আপনার নির্বাচনে যে ফলাফলের যে জায়গাটা, এবার দেখা যাচ্ছে যে জামাত, আমরা দেখছি যে তাদের প্রচারণা বা আপনার এই আসনেও সব কিছু তারা আশা করছে যে তারা এই সরকার গঠন করবে। তো বিএনপি তো বড় দল রাজনীতি করে আসছে, আপনারা কি আশা করছেন এবার নির্বাচনে? স্বাভাবিকভাবেই আপনার যখন আপনার একটা দল, নতুন দল যখন আত্মপ্রকাশ করে, তার একটু আওয়াজ বেশি হয়। আর জামাত তো আপনার অত্যন্ত কৌশলী দল, তারা বিভিন্নভাবে কৌশলে বিভিন্ন রকম প্রচারণা চালায়। তারা আপনার অনেক বেশি মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে, সোশ্যাল মিডিয়াতে চেষ্টা করে। এই তো আপনার রিসেন্টলি তারা একটা ছড়িয়েছে একটা টোটালি ফেক, ওই যে রমেশ বাবুর আপনার মৃত্যুকে কেন্দ্র করে। দিজ আর অল আপনার আমি মনে করি যে অপকৌশল, অপপ্রচারণা এবং মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা, এগুলো খুব একটা কাজে দেয় না। আলটিমেটলি মানুষের উপর যদি আপনার আস্থা থাকে, তাহলে আস্থা রাখতে হবে যে সে তার ভোটের সঠিক সিদ্ধান্ত নেবে। মানুষটা তো বোকা না যে তাকে সহজেই বোকা বানানো যায়। আমরা দেখছিলাম ঠাকুরগাঁয়ের নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সরাসরি দেখছিলেন আপনারা। আমরা আরও একবার ভোটের মাঠের খবর, অর্থাৎ আমাদের যেহেতু সামনেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং নিজ নিজ এলাকায় যাচ্ছেন যেই এলাকার প্রার্থী আছেন তাদেরকে ভোট দেওয়ার জন্য ভোটাররা টানা একটি ছুটি রাজধানী ছাড়ছেন বহু মানুষ। সেই খবর জানানোর জন্য আমাদের সহকর্মী হুমায়ুন রশিদ অপেক্ষা করছেন আমাদের জন্য। হুমায়ুন, আপনি সকালবেলা যেমনটি দেখাচ্ছিলেন, যেই চিত্র আমরা দেখলাম যে টানা ছুটিতে বাড়ির পথে রওনা হয়েছেন, পরিবহন সংকটের কথা আপনি বলছিলেন। এখন কি অবস্থা দেখছেন, যেহেতু বেলা একটু গড়ালো, পরিবহন পর্যাপ্ত আছে কিনা, মানুষ স্বাচ্ছন্দ্যে বাড়ি ফিরতে পারছেন কিনা একটু জানাবেন। সাথে সাথে যেহেতু যাত্রীদের চাপ একটু কমছে, কেননা যাদের স্কুলে যাওয়ার তারা যে কোনোভাবেই হোক চলে গিয়েছেন, যাদের অফিসে যাওয়ার তারা যে কোনোভাবেই হোক অফিসে পৌঁছাচ্ছেন, তাই যাত্রীদের চাপ একটু কমায়। ভোগান্তি এখন একটু অনেক রকম বা অনেক মানুষ রয়েছে। কেননা এক ধরনের মানুষ আছেন যাদের অফিসে পৌঁছাতে হবে, যাদের স্কুলে পৌঁছাতে হবে, তারা অপেক্ষা করছেন। তারা দেখছেন যে লোকাল যে যানবাহন, লোকাল যে বাস অনেক কমে গিয়েছে, এইগুলো আসছে 15-20 মিনিট পর পর, সেগুলো যাত্রীদের একদম বোঝায় চিন্তাভাবনা সেখানে খাইনি। তাই সেখানেও আসলে গাদাগাদি করে বা অনেক চেষ্টা করে উঠা যাচ্ছে না। তাই অফিসগামী এবং অফিসগামী যে মানুষরা রয়েছে, অফিসগামী যে মানুষরা রয়েছে, তাদের এক ধরনের ভোগান্তি রয়েছে। এছাড়া নির্বাচন ঘিরে 4 দিনের যে ছুটি, অর্থাৎ 11 এবং 12 তারিখের ছুটি এবং শুক্র শনিবার 7 তারিখ ছুটি, 4 দিনের ছুটিতে যারা ঢাকা থাকছেন তাদেরও কিন্তু বিভিন্ন গন্তব্যস্থলে বা দূরপাল্লার যে বাস স্ট্যান্ডগুলো রয়েছে, সেই বাস স্ট্যান্ডগুলোতে পৌঁছাতে হবে। এই জন্য কিন্তু তারাও বাসের জন্য অপেক্ষা করছেন যে এখান থেকে আসলে তারা হায়দ্রাবাদ যাবেন বা এখান থেকে তারা যাত্রাবাড়ি যাবেন। সেই মানুষগুলোরও কিন্তু ভোগান্তিতে পড়তে হচ্ছে, কেননা পর্যাপ্ত যে যানবাহন, পর্যাপ্ত যে লোকাল বাস, সেই লোকাল বাস নেই, সেই যানবাহনটি নেই। এই কারণে বিকল্পভাবে তাদেরকে বাইক ভাড়া করে তাদেরকে অটোরিকশা করে যেতে হচ্ছে। এবং যেটা হয় যে বাসের যেহেতু পর্যাপ্ত সংখ্যা নেই, বাস যেহেতু চাহিদা মেটাতে পারছে না, তাই সেই চাহিদাটা শিফট হয়ে মোটরসাইকেল এবং সিএনজি অটোরিকশার দিকে চলে যাচ্ছে। এই কারণে তারাও কিন্তু একটু বাড়তি ভাড়া চাচ্ছেন বলে যাত্রীরা অভিযোগ করছে। যেখানে 150 টাকা দিয়ে একটা জায়গায় যাওয়া যেত, সেখানে এখন 250 টাকা চাওয়া হচ্ছে, 270-280 টাকা চাওয়া হচ্ছে। এরকম ভোগান্তির কথাও যাত্রীদের কাছ থেকে আমরা শুনতে পাচ্ছি। তারা যেটি বলছেন যে নিরাপত্তার কারণে বিধিনিষেধ বা নিষেধাজ্ঞা আসবেই, কিন্তু যেহেতু আজকে অফিস খোলা রয়েছে, আজকে যেহেতু স্কুল কলেজ খোলা রয়েছে, সেই হিসেবে এই যাত্রীদের ভোগান্তির কথা চিন্তা করে পর্যাপ্ত বিআরটিসি বাস চালু করা যেতে পারে। বৃষ্টি, আপনি জানেন যে নির্বাচন কেন্দ্র করে আজকে মোটরসাইকেল চালু হয়ে যাবে
পর্যাপ্ত বাসের ব্যবস্থা থাকলে আসলে এই যে ভোগান্তি সেটি অনেকটাই কমে যেত বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আমাদেরকে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী হুমায়ুন রশিদ, ধন্যবাদ জানাচ্ছি তাকে। আমরা কিছুক্ষণ আগে যেমনটি বললাম আপনাদের যে সাভারের আশুলিয়া যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত বাস ভাড়া আদায়ের একটি অভিযোগ রয়েছে, যার কারণে নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ করেছেন পোশাক শ্রমিক এবং ঘরমুখো যাত্রীরা। আমাদের সহকর্মী মাহফুজুর রহমান নিপু, দেখতে পাচ্ছি এবার আপনাকে। নিপু, কিছুক্ষণ আগেও আসলে জানতে চাচ্ছিলাম যে অবরোধের কথা মাত্র বললাম পোশাক শ্রমিক এবং ঘরমুখো যাত্রীরা, সেই অবরোধ এখনো চলছে কিনা জানাবেন। বাড়তি ভাড়া আদায়ের যে অভিযোগটি শুনলাম, এটি নিয়ে আপনার কাছে আর কি তথ্য আছে? না, এখন পর্যন্ত অবরোধ নেই। কিছুক্ষণ আগেও কিন্তু আমরা দেখেছি যে নবীনগর চন্দ্রা মহাসড়কের যে বাইপাইল অঞ্চলটি রয়েছে সেখানে যাত্রীরা কিন্তু তারা অবরোধ করেছিলেন এবং এই অবরোধ করে রেখেছিলেন যাত্রীরা। তারা বলছিলেন যে প্রতি বছর যে সময়টায় অর্থাৎ ঈদের সময় যে পরিমাণ মানুষকে বা যাত্রীদের সঙ্গে যে আচরণ করা হয় অর্থাৎ ভাড়া বেশি হাঁকানো হয়, আজও কিন্তু এবং গতকালকে থেকে কিন্তু এই আচরণটি করছেন। অর্থাৎ পরিবহন শ্রমিকরা যেখানে 100 টাকার ভাড়া সেটা কিন্তু 3 গুণ বেশি চাচ্ছে, এমন অভিযোগ কিন্তু রয়েছে। আর সবচেয়ে বড় যে সমস্যা সেটি হচ্ছে যে তারা কিন্তু আমরা যতটুকু জেনেছি যে তারা কিন্তু তাদের যে কাঙ্ক্ষিত যানবাহন সেটাও কিন্তু পায়নি। তো গত রাত্রিতে আপনাকে একটু জানিয়ে রাখি, গত রাত্রিতে নবীনগর চন্দ্রা, আব্দুল্লাহপুর বাইপাইল এবং ঢাকা আরিচা এই 3টি মহাসড়কে কিন্তু ব্যাপক আকারে যানজটের সৃষ্টি হয়েছে এবং যানবাহনের যে চাপ ছিল সেটি কিন্তু প্রশাসন সামাল দিতে হিমশিম খেলছে। আমরা দেখেছি সারা রাত্রি আমরা নবীনগর থেকে একেবারে চন্দ্রা পর্যন্ত যে কয়টি পয়েন্ট রয়েছে সেই কয়টি পয়েন্টটি কিন্তু যানবাহনের দীর্ঘ সারি ছিল এবং দীর্ঘতে ছিল। যদিও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চেষ্টা করেছেন, কিন্তু তারপরেও যে মানুষের ভোগান্তি, সেই ভোগান্তি কিন্তু আমরা দেখেছি রয়েছেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি, এখন পর্যন্ত কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে পরিবহনের যে সকল জায়গাগুলো রয়েছে তথা বাস স্ট্যান্ডগুলো রয়েছে সেখানে কিন্তু যাত্রীদের ভিড় রয়েছে। তারা তাদের কাঙ্ক্ষিত পরিবহনগুলো পাচ্ছে না, তারা কিন্তু ক্ষোভও জানাচ্ছে। অনেকের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে আসলে নির্বাচন ভোট দিতে যাব সেখানে তাদের জন্য বাড়তি যে ব্যবস্থা সেই ব্যবস্থাটি না পেয়ে কিন্তু তারা বেশ ক্ষোভ প্রকাশ করেছে। তারা বলছেন যে বিআরটিসি কিংবা অন্যান্য পরিবহনের যদি বাড়তি ব্যবস্থা করা হতো তাহলে হয়তোবা এমন ধরনের ভোগান্তি পোহাতে হতো না এই অঞ্চলের মানুষকে। আপনি জানেন যে আসলে শিল্পাঞ্চল, এই শিল্পাঞ্চল হওয়ায় কিন্তু তারা বলছেন যে বারবার বলছেন যে বিশেষ কোনো দিনগুলোতে যেন পরিবহন সংকট না থাকে সে বিষয়টি যেন শেষ হয়। আমরা দেখছিলাম সেখানকার সবশেষ চিত্র এবং আপনি যেমনটি জানালেন নিপু যে এই অবরোধটি চলছিল সেটি এখন আর নেই। ধন্যবাদ বিস্তারিত জানানোর জন্য। নির্বাচনী প্রচারণা শেষে নিজ নিজ এলাকায় নিজ নিজ জেলায় ফিরে যাচ্ছেন ঘরমুখী মানুষরা ভোট দেওয়ার জন্য। সিলেটে আছেন আমাদের সহকর্মী, সিলেটের খবরাখবর আমি জানাচ্ছি, নাবিল আছেন আমাদের সঙ্গে। নাবিল, প্রচারণা শেষে আসনগুলোর সবশেষ পরিস্থিতি আপনার কাছে একটু জানতে চাই। গতকাল আসলে প্রচারণা আনুষ্ঠানিকভাবে শেষ করেছেন প্রার্থীরা। আমরা দেখেছি যে গতকাল প্রতিটি প্রার্থী তার নিজ মতো করে তাদের মতো করে আসলে এখানে প্রচারণা চালিয়েছেন, গণমিছিল করেছেন। বিশেষ করে বিএনপি জামায়াতে যারা প্রার্থীরা তারা আসলে বিশাল বিশাল শোডাউন দ্বারা দিয়েছেন যাতে পাবলিক যে পারসেপশন সেটি নিজেদের পক্ষে আনা যায়। আজকে আমরা দেখছি যে প্রার্থীরা যারা আছেন বা তাদের কর্মী সমর্থক তারা আসলে ভোটারদের কিভাবে ভোট কেন্দ্রে আনা যায় বা দলীয় নানা ধরনের হিসেব নিকেশ যেগুলো আছে সমীকরণ মেলানোর চেষ্টা সেগুলো করছেন। এর বাইরে আরেকটি বিষয় আমাদের চোখে পড়েছে, সেটি হচ্ছে যে অভিযোগ পাল্টা অভিযোগের বিষয়গুলো। এবং যতই আসলে নির্বাচনের দিন ঘনিয়ে আসছে প্রার্থীদের পক্ষ থেকে দলগুলোর পক্ষ থেকে সেই অভিযোগ এবং পাল্টা অভিযোগের বিষয়গুলো আমাদের সামনে আসছে। আমরা যেমনটি এখন আছি সিলেটের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে, এখানে আমরা যেটি দেখেছি যে সিলেট 6 আসনের যিনি বিএনপি মনোনীত প্রার্থী জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী তিনি এখানে এসেছেন। তিনি মূলত এখানে এসেছেন তার যে সংসদীয় এলাকা অর্থাৎ বিয়ানীবাজার উপজেলায় সেখানে যাতে নির্বাচনের দিন সেনাবাহিনী মোতায়েন করা হয়। এছাড়া আসলে তার হচ্ছে যে অভিযোগ যে তার নির্বাচনী এলাকায় বহিরাগত লোকদেরকে প্রবেশ করানো হচ্ছে, সেখানে কালো টাকার ছড়াছড়ি অর্থাৎ টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা, কেন্দ্র দখলের একটা অভিযোগ তার মধ্যে রয়েছে। সেই অভিযোগগুলো নিয়ে তিনি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এসেছেন তার অভিযোগগুলো জমা দিতে। এর আগে আমরা গতকাল ঠিক একইভাবে আমরা দেখেছি যে সিলেট 1 আসনে যারা বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির তার পক্ষে সিলেট মহানগর বিএনপি এখানে এসেছেন। সিলেট 1 আসনে জামায়াতের যিনি প্রার্থী তিনি তার হলফনামা
সময় নির্বাচনী হলফনামায় ঋণের তথ্য গোপন করেছেন, এরকম একটি অভিযোগ নিয়ে রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ে এসেছিলেন, সেখানে অভিযোগ জমা দিয়েছেন। যদিও এরপর আমরা জামায়াতের পক্ষ থেকে একটি প্রেস ব্রিফিং আসলে দেখেছি, সেখানে জামায়াত আসলে তারা বলেছে যে এই ধরনের বিষয়গুলো আসলে মিথ্যা এবং অপপ্রচার নির্বাচনকে সামনে রেখে বিএনপি করছে, এবং তারা বলছেন যে ভোটের মাঠে হারার আশঙ্কা থেকে আসলে বিএনপি এরকম করছে। এরকম অভিযোগ আমরা জামায়াতের কাছ থেকে শুনেছি। অর্থাৎ দেখা যাচ্ছে যে অনেকটা আসলে অভিযোগ পাল্টা অভিযোগের আসলে শেষ মুহূর্তে এসে আমরা দেখতে পাচ্ছি। এর বাইরে নির্বাচনের যদি পরিস্থিতি বলি তাহলে সিলেটের যে 6টি আসন, এর মধ্যে প্রতিটিতে আসলে আমরা লড়াইয়ের আভাস পাচ্ছি, এবং এর মধ্যে পাঁচটি আসন, যে আসনে আসলে বিএনপি জামায়াতের লড়াইয়ের একটি আসন রয়েছে, এবং সিলেট 5 এবং 6 যেখানে ত্রিমুখী লড়াইয়ের আভাস। সিলেট 5-এ বিএনপির বিদ্রোহীর প্রার্থী রয়েছেন, এবং সিলেট 6-এ স্বতন্ত্র প্রার্থী হেলিকপ্টার তিনি সেখানে রয়েছেন। এছাড়া আমরা মৌলভীবাজারের 4টি আসনের মধ্যে আমরা দেখেছি যে 4টি আসনে লড়াইয়ের আভাস রয়েছে। এর মধ্যে বলা যায় যে সেখানে 2টি আসনে স্বতন্ত্র প্রার্থীরাও আসলে অনেকটা লড়াইয়ের ময়দানে রয়েছেন। হবিগঞ্জে 4টি আসনে লড়াইয়ের আভাস রয়েছে, সুনামগঞ্জের 5টি আসনে আসলে লড়াইয়ের আভাস রয়েছে। এর মধ্যে 3 এবং 4 নম্বর আসনে বিএনপি বিদ্রোহী প্রার্থীরা রয়েছেন। সব মিলিয়ে আসলে তীব্র প্রতিদ্বন্দ্বিতামূলক একটি নির্বাচনের জন্য সাধারণ মানুষ ভোটার অপেক্ষা করছেন। ভোটারদের প্রত্যাশা নির্বাচনের দিন নির্বিঘ্নে তারা যাতে ভোট কেন্দ্রে যেতে পারে, নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, এবং প্রার্থী এবং দলগুলো প্রত্যাশা করছে নির্বাচনের শেষ পর্যন্ত, ফলাফল ঘোষণার আগ পর্যন্ত প্রশাসন যাতে আসলে তাদের যে ন্যায্য আচরণ, সেই আচরণটুকু করে, সেরকম প্রত্যাশা ভোটার এবং প্রার্থীদের কাছ থেকে আমরা শুনে আসছি। সোহার। নাবিল একেবারেই রিটার্নিং অফিসারের কার্যালয়ের সামনে থেকে জানাচ্ছিলেন প্রার্থীদের প্রচারণার শেষে পাল্টা অভিযোগ এর খবরাখবর বিস্তারিত জানাচ্ছিলেন আপনি। ধন্যবাদ আপনাকে। শাপলা শালুক জলের বুকে খেলা করছে। নদীমাতৃক এই ভূমির অন্যতম প্রতীক বরিশালের প্রসঙ্গ যদি বলি তাহলে বৃষ্টিকেও একটু টানতে হয়। বরিশাল 5 আসন, অর্থাৎ একটা বরিশাল কেন্দ্রেরই অংশ, এবং সেই জায়গাতেই কিন্তু দেখা যায় যে বরিশালের যারা হেভি ওয়েট ক্যান্ডিডেটরা তাদেরকে বেশি দেখতে পাওয়া যায়। ক্যান্ডিডেট আছে, স্বতন্ত্র প্রার্থীও আছে। একজন স্বতন্ত্র প্রার্থী আছে যিনি অনেক বছর যাবতই আসলে নির্বাচন করবার চেষ্টা করছে, এবং পাশাপাশি বলা চলে যে বরিশালের মানুষ প্রচণ্ড শান্তিপ্রিয়, এবং তারা চায় একটি শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিক নির্বাচন কমিশন। সে বিষয়ে জানানোর জন্য আপনার কাছে যাচ্ছে, একজন সহকর্মী অপেক্ষা করছে। হ্যাঁ, একদম একজন সহকর্মী অপেক্ষা করছে, এবং আরপিও যে রুলস সেই ব্যাপারটা আমি আসলে জানতে চাইবো তার মাধ্যমে। বরিশালের পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন সহকর্মী কাউসার হোসেন। কাউসার, প্রচারণার সময় তো শেষ, এবং আর্টিকেল 91B সাবসেকশন 3 অনুযায়ী এই মুহূর্তে যদি কেউ প্রচারণা চালায় তাহলে তার কিন্তু আর্থিক দণ্ড এবং পাশাপাশি তার কিন্তু সাজাও আছে। তো জানতে চাই যে আসলে এখন পর্যন্ত কেউ নির্বাচনী বিধিমালা ভেঙে প্রচারণা করেছেন কিনা, ভোটাররাই বা কি বলছেন? বরিশাল বিভাগের চিত্র দিয়ে শুরু করতে চাই। বরিশাল বিভাগে 21টি সংসদীয় আসন রয়েছে, এবং এই 21টি সংসদীয় আসনে 131 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, এবং আমরা যতটুকু জানতে পেরেছি বা এখন পর্যন্ত আসলে কোনো প্রার্থীর পক্ষ থেকে বা কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি যে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। অর্থাৎ নির্বাচন কমিশনের যে বেঁধে দেওয়া যে সময়সূচি ছিল, সেই সময়সূচির মধ্যেই কিন্তু প্রত্যেকজন প্রার্থী তাদের যে আনুষ্ঠানিক প্রচারণা সেটি শেষ করেছেন। তবে কিছু কিছু প্রার্থী তাদের বাসভবনে তাদের যে কর্মী বাহিনী রয়েছে বা নির্বাচনের দিন যারা কেন্দ্রে দায়িত্ব পালন করবেন তাদের সাথে বিভিন্ন পরামর্শ করছেন বা তাদেরকে বিভিন্ন দিক নির্দেশনা দিচ্ছেন। তবে যেটি প্রচারণা বলা হয় বা ভোটারদের কাছে প্রার্থীরা গিয়ে যে ভোট চান সেটি কিন্তু হচ্ছে না। তবে কিছুক্ষণ আগে আমরা যতটুকু জানতে পেরেছি, বরিশাল নগরীর অশ্বিনী কুমার টাউন হলে বরিশাল 3 আসনের যিনি 11 দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী রয়েছেন ব্যারিস্টার ফুয়াদ, তিনি একটি সংবাদ সম্মেলন করছেন, এবং সংবাদ সম্মেলনের সারাংশ যতটুকু আমরা জানতে পেরেছি, তার যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছে তাদের বিরুদ্ধে যে পেশি শক্তি প্রয়োগ এবং বিভিন্নভাবে সেন্টার দখলের বিভিন্ন অভিযোগ তিনি করেছেন। তবে তার যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন তিনি জানিয়েছেন যে আসলে নির্বাচনের আগে এই ধরনের অভিযোগ আসলে প্রতিদ্বন্দ্বীরা করে থাকেন, এটি স্বাভাবিক ঘটনা। তবে তারা আশা প্রকাশ করেছেন বরিশাল 3 আসনের যারা অন্যান্য প্রার্থীরা রয়েছেন যে 12 তারিখের নির্বাচনটি সুষ্ঠু হবে এবং শান্তিপূর্ণভাবেই যারা ভোটার রয়েছেন তারা ভোট কেন্দ্রে যাবেন এবং তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এবং আমরা দেখেছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারি রয়েছে, এবং তারা বলছেন যে নির্বাচনী আইন মেনে যাতে সাধারণ মানুষ বাইরে বের হয়, ভোট কেন্দ্রে ভোটাররা যেতে পারে এবং প্রার্থীরা নির্বাচনী আইন মেনে চলতে পারেন, সেই বিষয়টি লক্ষ্য রাখা হচ্ছে। অনেক
বরিশাল বিভাগ থেকে প্রচারণা শেষ হওয়ার পরের যে খোঁজ খবর এবং আইনানুগ যে পরিস্থিতি তার যেই বর্তমান প্রেক্ষাপট তার জানছিলাম সহকর্মীর মাধ্যমে। মোট 299টি আসনে ভোট হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এবং যার মধ্যে 33টি আসন আছে রংপুর বিভাগে, 8টি জেলা সেখানে। আমরা একটু রংপুরের খবরটা জেনে আসতে চাই। আমাদের সঙ্গে যোগ দিয়েছেন আমাদের সহকর্মী সরকার মাজহারুল মান্নান। মাজহার, রংপুর সাধারণত একটা নাম আছে, সেটাকে অনেকেই ওইভাবে বলে থাকেন উত্তরবঙ্গের জেলা, অবহেলিত, নানান রকম সংকট সমস্যা আছে সেখানে। এই মুহূর্তে আসলে ভোটের যেহেতু মাত্র 48 ঘন্টা বাকি, কেমন পরিস্থিতি বিরাজ করছে সেখানে, ভোটাররা কি বলছেন শেষ মুহূর্তে একটু জানাবেন বিস্তারিত। তথ্যটি যদি দিয়ে তুতিমুর শুরু করতে চাই, সেটি হচ্ছে রংপুর বিভাগে আপনি জানেন যে 33টি আসন রয়েছে। এই 33টি আসনের মধ্যে এখন পর্যন্ত যে তথ্য আমাদের কাছে আছে সেটি হচ্ছে 235 জন প্রার্থী এখানে লড়ছেন। এর মধ্যে যদি আমি রংপুর জেলাওয়ারি তথ্য দিতে চাই, সেটি হচ্ছে যে 45 জন রংপুরে, পঞ্চগড়ে 15 জন, লালমনিরহাটে 22 জন, দিনাজপুরে 40 জন, কুড়িগ্রামে 28 জন, গাইবান্ধায় 40 জন, নীলফামারীতে 27 জন এবং ঠাকুরগাঁয়ে 20 জন। এর মধ্যে 29টি রাজনৈতিক দল আছে এবং এই সব রাজনৈতিক দল ছাড়াও স্বতন্ত্র প্রার্থী আছেন মোটামুটি 33 জন। আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি আপনাদেরকে একটুখানি বলতে চাই, সেটি হচ্ছে যে একেবারে নিরাপত্তা বলয়ে নিয়ে নিশ্চিদ্র নিরাপত্তার যে বলা হয় পুলিশের পক্ষ থেকে, সেটি আমরা লক্ষ্য করেছি। এখানে পুলিশ বাহিনীর পাশাপাশি বর্ডার গার্ড অফ বাংলাদেশ আছেন, সেনাবাহিনী আছে, আনসার আছে এবং অন্যান্য পোশাকি এবং অপোশাকি বা সাদা পোশাকি যারা আছেন তারা আছেন। আমাদের কাছে যে তথ্য আছে রংপুরের রেঞ্জ ডিআইজি জনাব আমিনুল ইসলামের দেয়া তথ্যানুযায়ী যে রংপুর বিভাগে প্রায় 4546টি ভোট কেন্দ্র রয়েছে। এর মধ্যে অতি গুরুত্বপূর্ণ অর্থাৎ অতি ঝুঁকিপূর্ণ হিসেবে 827টিকে এবং ঝুঁকিপূর্ণ হিসেবে 1734টিকে এবং সাধারণ হিসেবে 1985টিকে গণ্য করা হয়েছে। এবং এই যে বিশাল ঝুঁকিপূর্ণ এবং সাধারণ যে কেন্দ্রগুলো আছে সেই কেন্দ্রগুলোতে বডি অন ক্যামেরা এরই মধ্যে কেনা হয়েছে 2561টি এবং রংপুর মহানগর এলাকায় 121টি কেনা হয়েছে বডি অন ক্যামেরা। এর মধ্যে 47টি অফলাইন এবং বাকিটা অনলাইন নেওয়া হয়েছে, অর্থাৎ নিশ্চিদ্র নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। এরই মধ্যে রংপুরের বিভাগ জুড়ে আপনি জানেন যে বর্ডার যে এলাকাটি আছে সেই বর্ডার এলাকার যে পুরো জায়গাটিকে অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয়েছে। বিজিবির যিনি এখানে অধিনায়ক আছেন, কমান্ডেন্ট, তিনি যেটি বলছিলেন শফিকুর রহমান, তিনি যেটি বলছেন যে নিয়মিত যে টহল ছাড়াও সীমান্তের সবকটি জায়গাতে অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয়েছে। এবং স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি যেটি বলেছেন যে যেহেতু আইন অনুযায়ী 8 কিলোমিটার সীমান্তের 8 কিলোমিটার এলাকায় সেনাবাহিনী যেতে পারে না, কিন্তু ওই এলাকার যে প্রার্থীদের সমর্থকদের কর্মীদের দাবি ছিল যে সেনাবাহিনীও মোতায়েন করা হোক। সেক্ষেত্রে তারা যেটি বলছেন যে যদি প্রয়োজন হয় তাহলে সেখানেও এই সেনাবাহিনীও মোতায়েন করা হবে, অর্থাৎ একটা নিশ্চিদ্র নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। এবং সেনাবাহিনীর পক্ষ থেকে আকাশপথে, নৌপথে এবং প্রত্যেকটি জায়গায় সড়ক পথে টহল অব্যাহত আছে। যে কোনো মুহূর্তে যে কোনো সিচুয়েশন হ্যান্ডেল করবার জন্য যা যা করা প্রয়োজন আইনশৃঙ্খলা বাহিনী সেটা করবে বলে জানিয়েছেন আমাদেরকে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যারা দায়িত্বশীল তারা আছেন। এবং আরেকটি বিষয় এখানে বলা হয়েছে যে তারা রাজনৈতিক প্রভাব মুক্ত থেকে এই নির্বাচনে দায়িত্ব পালন করবে। আইনশৃঙ্খলা বাহিনী উৎসব মুখর, নির্বিঘ্ন, ফ্লেক্সিবল এবং একটি অংশগ্রহণমূলক নির্বাচন তারা নিশ্চিত করতে চায়। তিতুমির। মাজহারুল মান্নান রংপুর থেকে জানাচ্ছিলেন সেখানকার সার্বিক নির্বাচনের খবরাখবর, এবং যেরকম বললেন যেহেতু বেশ কিছু এলাকা সেখানে ঝুঁকিপূর্ণ, নিরাপত্তা বাহিনীর একটু বাড়তি প্রস্তুতি তো রয়েছে সেখানে। অসংখ্য ধন্যবাদ আপনাকে মাজহারুল মান্নান। যেহেতু প্রচারণা শেষ হয়ে গেছে, আমরা আজ এবং আগামীকাল এই 2 দিন যেই নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে আপনাদেরকে সবশেষ খবর জানাবো, এর পাশাপাশি ভোটার মাঠের যেই চিত্র সেটিও জানবার চেষ্টা করব। এই পর্যায়ে মানিকগঞ্জে যেতে চাচ্ছি, আমাদের সহকর্মী বিএম খোরশেদ অপেক্ষা করছেন আমাদের জন্য। খোরশেদ, মানিকগঞ্জের যে 3টি আসন আছে, এই 3টি আসনের মধ্যে কতগুলো কেন্দ্র ঝুঁকিপূর্ণ বা অতি গুরুত্বপূর্ণ বলে আপনি জানেন সেটি তো জানাবেন। এর পাশাপাশি যে নির্বাচনী সরঞ্জাম সেগুলো সবগুলো কেন্দ্রে পৌঁছানো সম্ভব হয়েছে কিনা কিংবা এখনো বাকি আছে কিনা, সর্বোপরি কি অবস্থা দেখছেন জানাবেন। বৃষ্টি, নির্বাচনী প্রচারণা যেহেতু আনুষ্ঠানিকভাবে শেষ, এখন আসলে প্রস্তুতি হচ্ছে ভোট কেন্দ্রগুলো আসলে প্রস্তুতি করার, এবং সেই প্রস্তুতি আমরা আসলে সকাল থেকে দেখছি। আমি এই মুহূর্তে মানিকগঞ্জ 1 আসনে রয়েছি। মানিকগঞ্জ 1 আসনের শিবালয় উপজেলা পরিষদ অর্থাৎ শিবালয় যে সহকারী রিটার্নিং কর্মকর্তা রয়েছে তার কার্যালয়ের সামনে রয়েছে। এখানে যে বিষয়টি দেখছি যে জেলা রিটার্নিং কর্মকর্তা কার্যালয় থেকে গতকাল
কালকেই কিন্তু আসলে ব্যালট বাক্স থেকে শুরু করে ব্যালট পেপার অন্যান্য যে ভোটের যে সরঞ্জাম সেগুলো কিন্তু আসলে সহকারী রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ে এরই মধ্যে এসে পৌঁছেছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সকল সদস্য রয়েছে, আমরা এই উপজেলা পরিষদে বিজিবি দেখছি, আর্মড পুলিশ দেখছি, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু এখানে কিন্তু পৌঁছেছেন এবং আমরা রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ের সূত্রে যেটি জানতে পেরেছি যে আজকে আসলে তারা যে কেন্দ্র প্রস্তুতের যে কাজ সেটি আসলে সকাল থেকে শুরু করেছে, অর্থাৎ সিসি ক্যামেরা লাগানো এবং ভোট কক্ষ, গোপন কক্ষ যেগুলো রয়েছে সেগুলো আসলে প্রস্তুত করা এবং আগামী কালকে মূলত আসলে যে যারা প্রিজাইডিং অফিসার রয়েছেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা সদস্য যারা রয়েছেন যে সকল কেন্দ্রে থাকবে তাদের হাতে আসলে এই নির্বাচনের যে সরঞ্জাম সেগুলো আসলে পৌঁছে দেওয়া হবে এবং আপনি জানেন যে মানিকগঞ্জে 515টি আসলে ভোট কেন্দ্র রয়েছে এবং আমি যে উপজেলাতে রয়েছি এই উপজেলা যমুনা নদী তীরবর্তী একটি উপজেলা, এইখানে 61টি কেন্দ্র রয়েছে। এই উপজেলার 4টি কেন্দ্র যমুনার দুর্গম যে চরাঞ্চল সেই চরাঞ্চলে কিন্তু 4টি কেন্দ্র অবস্থিত। সেই চরাঞ্চলে আপনি জানেন যে পদ্মা যমুনা বিশাল চরাঞ্চল রয়েছে মানিকগঞ্জে, সেটি মানিকগঞ্জের 2টি আসন, মানিকগঞ্জ 1 এবং 2, সেই আসনগুলোতে আসলে সেইখানে প্রশাসনিক প্রস্তুতি একটু বেশি নেওয়া হয়েছে এবং সেইখানে দুর্গম এলাকা যেহেতু আগে ভাগেই কিন্তু সেইখানে আজকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু সেই যে দুর্গম এলাকাগুলোতে আসলে পৌঁছে যাবে। যদিও যে ভোটের যে বাক্স এবং ব্যালট পেপার সেগুলো আসলে আগামী কালকেই সবার কাছে আসলে আনুষ্ঠানিকভাবে আসলে বুঝিয়ে দেওয়া হবে এবং যেটি অতিরিক্ত যে সকল ঝুঁকিপূর্ণ কিংবা অতি গুরুত্বপূর্ণ যে সকল আসন রয়েছে সেখানে আসলে বাড়তি নিরাপত্তার কথা বলছেন নির্বাচন সংশ্লিষ্ট যারা রয়েছেন, রিটার্নিং কর্মকর্তা কার্যালয় কিন্তু আমাদের বলছে এবং ভোটার প্রত্যাশা তাদের যে গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোর কথা আপনি বোঝাতে চেয়েছিলেন। মানিকগঞ্জের 3 আসনে প্রায় 314টির মতো কেন্দ্র রয়েছে, আপনি যেমনটি বললেন। ধন্যবাদ খুরশেদ, আমরা শুনছিলাম সেটি। খুলনা থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হবেন প্রবীর বিশ্বাস। চলে যাবো তার কাছে। প্রবীর, খুলনাতে তো অনেকগুলো আসলে জেলা আছে, রূপসা, তোরখাদা, এছাড়া আরো অনেকগুলো উপজেলাও নিশ্চয়ই আছে। জানতে চাই যে আসলে সেই সমস্ত এলাকাগুলোতে এই মুহূর্তে নির্বাচন পরিস্থিতির কি অবস্থা এবং নিরাপত্তা নিয়ে ভোটাররাই বা কি বলছেন? 9টি উপজেলা এবং একটি সিটি কর্পোরেশন, এই এলাকা জুড়েই খুলনা জেলার অবস্থান, যেখানে 6টি সংসদীয় আসন রয়েছে। তার ভিতর 2টি সংসদীয় আসন অর্থাৎ খুলনা 2 এবং খুলনা 3 যেটা সিটি কর্পোরেশনের আওতাধীন, আর বাকি যে 4টা সংসদীয় আসন রয়েছে এর ব্যাপ্তি হচ্ছে বাকি যে 9টা উপজেলা রয়েছে এবং ইতিমধ্যে প্রশাসনের লোকজন এই অঞ্চলের দায়িত্ব নিয়েছে বলে রিটার্নিং কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন এবং এখনো পর্যন্ত কোনো ধরনের সহিংসতা ছাড়াই কিন্তু এ পর্যন্ত খুলনার মানুষ এবারে নির্বাচনের সময়টা পার করেছে। আমাদেরকে জানানো হয়েছে যে 1100 সেনা সদস্য নির্বাচনকালীন দায়িত্ব পালন করবে। এছাড়া প্রতিটি উপজেলায় 2 প্লাটুন বিজিবি, পর্যাপ্ত সংখ্যক র্যাব সদস্য, প্রতিটা কেন্দ্রে 13 জন করে আনসার ভিডিবি সদস্য, 40 জনের অধিক নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং যে উপজেলাগুলো রয়েছে প্রত্যেকটা উপজেলাতেই 1 জন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট, প্রতিটা কেন্দ্রে 5 থেকে 7 জন করে পুলিশ সদস্য এই দায়িত্ব পালন করবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে। আপনাকে বলে রাখি, খুলনা যে 6টি আসন রয়েছে সেখানে ভোট কেন্দ্র রয়েছে মোট 840টি এবং ভোট কক্ষ 4177টি। প্রায় 21 লাখ ভোটার তারা আগামী পরশুদিন যে ভোটটি হবে ভোটাধিকার প্রয়োগ করবে এবং সকলে বলেছে এখনও পর্যন্ত খুলনার যে নিরাপত্তা বা আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটা সকলেরই অনুকূলে রয়েছে, প্রশাসনের অনুকূলে, একইভাবে প্রার্থীদের অনুকূলে। একইভাবে খুলনা থেকে প্রবীর বিশ্বাস আমাদের সঙ্গে যুক্ত ছিলেন, জানাচ্ছিলেন সেখানকার নির্বাচনী যে পরিস্থিতির সবশেষ খবরাখবর। একটু বৃষ্টির দিকে যেতে চাই। বৃষ্টি আসলে ঢাকাতে তো 20টা আসন এবং এই আসনগুলোতে বলা যায় যে মূল যেই ফোকাস পয়েন্টটা থাকে একটা দেশের রাজধানী হিসেবে সেটি নিশ্চয়ই আছে। তো সেটি তো আছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর কথা বারবার যেহেতু বলা হচ্ছে, সারা দেশে আইন শৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সদস্য মোতায়েন করা আছে, 10 লাখেরও বেশি। আমরা সে সংক্রান্ত খবর জানাবো, তবে একটা বিরতি থেকে ফিরে আসার পর ব্যালট বাক্সে বিরতিতে যাচ্ছে।